আমি শাহপরাণ। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য সম্পর্কে মোটামুটি কম বেশি আমরা সকলে অবগত আছি, কিন্তু এগুলোর পিছনে ওই জায়গার ভয়ানক বাস্তবতা, ভয়ানক সত্য, গা ছমছমে পরিবেশ, এগুলোর সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই আছে যারা জানে। তো কোথায় যাচ্ছে সেটা এখন আপনাদেরকে বলবো না, ওখানে যাওয়ার পরে বলবো আমরা কোথায় যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তাহলে আপনারা এতক্ষণ বুঝে গেছেন আমরা কোথায় আসছি। আমরা আসছি দিনাজপুরের রাজবাড়িতে। এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম দিনাজপুরের রাজবাড়ির সামনের অংশ, মানে যে অংশটা মানুষের চলাচল আছে, যে অংশটাতে মানুষ আসা যাওয়া করে, লোকালয়ের ভিতরে পড়ে যে অংশটা, সে অংশটা আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম। এখন আপনাদেরকে নিয়ে যাব এই অংশের পিছনের যে অংশ আছে, সব থেকে ভয়ানক অংশ যেটা, সেখানে। তো ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম দিনাজপুর রাজবাড়ির পিছনের মেইন প্রাসাদে। এটা হচ্ছে মেইন প্রাসাদের প্রধান ফটক, এটা দিয়ে মেইন প্রাসাদে ঢোকা হয় আর কি। বর্তমানে প্রাসাদ বলতে এখানে শুধু ধ্বংসাবশেষ আছে। চলুন আপনাকে ঘুরে ঘুরে দেখাই। ভিউয়ার্স, আমরা এখন আছি দিনাজপুর রাজবাড়ির প্রধান মহলের, যেটা রাজমহল ছিল, এটা প্রধান রাজমহলের প্রধান ফটকের ভিতর। এটা সম্ভবত যতদূর জানা গেছে 3 তালা ছিল, তার মধ্যে 1 তালা এখন মাটির নিচে দেবে গেছে, আর উপরে 1 তালা দেখতে পাচ্ছে, আর এখন 1 তালা উপরে মানে মাটিতে রয়েছে আর কি। চলুন সামনটা দেখাই। এটা মেইন রাজমহলের আঙ্গিনা। এখানে রাজা প্রাণনাথ, রাজা দিনরাজ, তাদের বিভিন্ন অনুষ্ঠান এই মাঠে হতো, প্লাস তাদের পরিবাররা থাকতো এই সমস্ত ঘরে। এর পিছনে আরো বিশাল জায়গা রয়েছে যেগুলোতে প্রাসাদগুলোর বর্তমানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না।
আর দিনের বেলাও এখন প্রায় মধ্য দুপুর, এই সময়েও একটা মানুষকেও দেখা যাচ্ছে না এখানে, গা ছমছমে একটা পরিবেশ, যেখানে নর্মালি আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা ভয়ের সঞ্চার হয়, শিহরণ জায়গায় ভয়ের একটা এরকম একটা পরিবেশ। ভিউয়ার্স, এখন আমি চেষ্টা করছি, হয়তোবা যাওয়া সম্ভব হবে না, তবুও চেষ্টা করছি কতটুকু উঠতে পারি। মানে মেইন প্রাসাদের একতলা তো ডিবেই গেছে, বাকি দুই তলার কতটুকু আমি উপরে উঠতে পারি এটা দেখছি। এখানে সিঁড়িগুলোতে যে কারুকার্যগুলো করা আছে সব সেই আমলের পাথর দিয়ে খোদাইকৃত কারুকার্য, যদিও বা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তারপর আমি দেখানোর চেষ্টা করছি বর্তমানে অবস্থাটা কেমন। আমরা এখন আছি, দেখতেই পাচ্ছেন, দুই তলার উপরে। এখান থেকে উপরের জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, উপরের যে কাজগুলা বোঝা যাচ্ছে, যে যতটুকু বোঝা যাচ্ছে গা ছমছমে একটা অবস্থা। এখানে একা আসা তো অসম্ভবই, তারপরেও যদি দুই একজন নিয়ে আসা যায় তখন মনে হয় যে একটু হলেও মনের মধ্যে সাহস সঞ্চার হয়। এখন আমরা আসলাম প্রধান প্রাসাদ, প্রধান রাজমহলের ডান পাশের এই অংশে অনেকগুলো তখনকার আমলে, সেই রাজাদের আমলের কিছু নিদর্শন পাওয়া যায়, যেগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এই অংশটাতে রাত্রেবেলায় অনেক সময় চিৎকার পাওয়া যায়, চেঁচামেচি পাওয়া যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে আগুনের স্ফুলিঙ্গ অনেকে দেখতে পান, এরকম লোকমুখে শোনা যায় আর কি। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। আর এখানকার প্রত্যেকটা গাছ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা গাছই কম বেশি অনেক আগের গাছগুলোকে দেখলেই ভুতুরে একটা অবস্থা চলে আসে। কিছু কিছু অংশ দেখা যায় যেগুলো হয়তোবা ক্যামেরায় আমরা আনতে পারছি না, মানুষ হেঁটে যায় আমাদের পক্ষে, সেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। আরো অনেকটা এরকম ধ্বংসাবশেষ আছে যেগুলো হয়তোবা এখন আমাদের পক্ষে দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। সম্পূর্ণ একটা ভুতুরে অবস্থা একটা। এখন আপনাদেরকে নিয়ে যাব দিনাজপুর রাজবাড়ির রানীর ঘাটে বা রানীর পুকুরে, যেটাই বলি আমরা, সেখানে নিয়ে যাব, যেখানে অনেক ঘটনা রয়েছে যেগুলো পর্যায়ক্রমে আপনারা পাবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা প্রায় নষ্ট হয়ে গেছে। এই গাছ নিয়ে কিছু ঘটনা আমাদের কালেকশনে আছে যেগুলো পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন।
দর্শক, এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁ পাশে, পুকুরের ঠিক উপরে, রানীর ঘাটের ঠিক উপরে এই জাম গাছটি, এই জাম গাছটিকে ঘিরে অসংখ্য ভৌতিক ঘটনা রয়েছে, যেগুলো হয়তোবা কোনো না কোনো কারণে এখনো আমাদের জানাশোনার বাহিরে। তারপরে কিছু ঘটনা আমরা কালেকশন করতে পেরেছি, যেগুলা পর্যায়ক্রমে আমরা ভৌতিকতার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক, এই হচ্ছে রাজা প্রাণনাথের রানীর পুকুর ঘাট। এখানেই তিনি স্নান কার্য সেরে নিতেন। এই পুকুর ঘাট এখন মোটামুটি অকেজো। যখন পুকুর ঘাটটা মানুষ গোসল করতো, যখন ইউজ করতো, ওই সময় কিছু ঘটনা রয়েছে, কিছু বলতে অসংখ্য ঘটনা রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে আমরা শেয়ার করব। দর্শক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা কূপ বলে চলে, যেটাকে কুয়া বলি আমরা অনেকে। এই কুয়াকে কেন্দ্র করে অনেক ঘটনা একসময় ছিল, তার কারণে কুয়াটি বন্ধ হয়ে গেছে এখন, এবং স্থানীয়ভাবে এই কুয়াটিকে একেবারে পরিত্যক্ত করে মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক রানী স্নান করে যে ঘরটিতে যে কাপড় চেঞ্জ করতেন সেই ঘরটি। এটি হচ্ছে রানীর গোসলের পরে যে ঘরটা, সেই ঘরটি হচ্ছে এইটা। যদি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ভিতরের পরিবেশটা কেমন। দর্শক, এই ঘরটি থেকে লোকমুখে শোনা যায় অনেক সময় মহিলাদের আর্তনাদ ভেসে আসে। অনেক সময় শোনা যায় রাত্রেবেলা, আবার দুপুর টাইম যখন স্নানের টাইম, ওই সময় এই ঘরের মধ্যে মহিলাদের হাসাহাসি এমন শব্দও শোনা গেছে, লোকমুখে শোনা যায়। বুঝে দর্শক, আমরা এখন ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সম্ভাব্য ধরা হয় যেটা সম্ভাব্য রাজা দিনরাজ, রাজা প্রাণনাথ, রাজা গণেশ তাদের আমলের যে ফাঁসির মঞ্চ ছিল, সেই মঞ্চটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার আশেপাশে কোথাও ছিল ধারণা করা হয়। তাহলে ভাবুন একবার, এই জায়গাটাতে আরো কত ঘটনা লুকিয়ে থাকতে পারে। আমরা এতক্ষণ জানতাম যে এখানে আশেপাশে কোথাও একটা ফাঁসির মঞ্চ ছিল, কিন্তু আমরা এখানকার স্থানীয় এক চাচার সঙ্গে কথা বলে ইনশিওর হলাম যে এই ঘরটা, এখানে আমাদের পানিতে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ঘর, এই ঘরটাই ছিল সেই আমলের ফাঁসির মঞ্চ। এখানে অসংখ্য মানুষকে আসামিদেরকে, অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। বিশ্বাসই হচ্ছে না যে আমি একটা ফাঁসির মঞ্চ বা ফাঁসির ঘরে দাঁড়িয়ে আছি। ভিউয়ার্স, একবার ভাবুন কতটা ভয়ানক হতে পারে জায়গাটা।
এর ভিতরে এক তালা আছে যেটা মাটির নিচে চলে গেছে। এটা মেইন প্রাসাদের পিছনের অংশ, যে অংশটাতে রান্নাঘর, শৌচাগার এগুলা ছিল আর কি। আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর সামনে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরটা ছিল ওই সময় রাজাদের শৌচাগার, মানে রাজমহলে যারা আসতো তাদের শৌচাগার ছিল ওইটা। আর এইটা রাজাদের আবাসস্থলের মধ্যে, মানে মেইন প্রাসাদের অংশ। ভিউয়ার্স, এখন আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাব এটা দিনাজপুর রাজবাড়িরই একটা অংশ। দিনাজপুর রাজবাড়ি একটা মন্দির, ছোট্ট একটা মন্দির, যেটা আমাদের ভৌতিকতার সঙ্গে একটু হলেও নামের দিক থেকে বা মানের দিক থেকে মিল রয়েছে। সেটা হচ্ছে আমরা এখন যাব দিনাজপুর রাজবাড়ির ভূতনাথ মন্দিরে। চলুন যাওয়া যাক। দর্শক, এই সেই ভূতনাথ মন্দির যেটা দিনাজপুর রাজবাড়ির সীমানার প্রাচীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে। এই সেই ভূতনাথ মন্দির। দর্শক, রাজবাড়ির সীমানা যেখান থেকে শুরু হয় সেখানে একটা প্রাচীন বট গাছ রয়েছে, যেটার আশপাশে অনেক দোকান হয়ে গেছে এখন। সেই বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল এরিয়া। হয়তো বা ক্যামেরায় অতটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, তারপরে বাস্তব চোখে এই বট গাছটা বিশাল এরিয়া সম্পূর্ণ বট গাছ। আর এই বট গাছের রাত্রেবেলায় বট গাছের দিকে তাকালে মনে হয় আস্ত একটা দানব দাঁড়িয়ে আছে। এই বট গাছের নিচেই রয়েছে ভূতনাথ মন্দিরের আরেকটি ছোট মন্দির, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিনাজপুর রাজবাড়ির দেয়ালের অপোজিটে অবস্থিত। ভিউয়ার্স, আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখালাম দিনাজপুরের রাজবাড়ির সেই ভয়ানক জায়গাটুকু। তো এই দিনাজপুরের রাজবাড়িটি মতান্তরে এক একজনের মতে এক এক রকম মতামত আসে। সেটা হচ্ছে রাজা দিনরাত এটিকে তৈরি করেছিলেন, রাজা ধীরেন্দ্রনাথ এটি তৈরি করেছিলেন, রাজা প্রাণনাথ এটি তৈরি করেছিলেন, গণেশ তৈরি করেছিলেন, এমন বিভিন্ন মতামত পাওয়া যায়। কিন্তু স্পেসিফিক্যালি কেউ ক্লিয়ারলি বলতে পারে না কোন রাজার আমলে এটা তৈরি হয়েছিল। আবার অনেকের মতে এটা আসে যে এক এক রাজা যখন শাসন আমল ছিল সেই সময় সে কিছুটা সংস্কার করেছে, কিছুটা নতুন পাহাড় তৈরি করেছে, যার কারণে ওই সময় তার নামটা নির্মাণে উঠে এসেছে, এরকম আর কি। যাই হোক, আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম দিনাজপুরের রাজবাড়ির ভয়ানক জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আরো বিভিন্ন সময়ের কিছু ঘটনা আমরা কালেকশন করেছি, যেগুলো আপনাদেরকে ভৌতিকতা প্রোগ্রামের লাইভ এপিসোডের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো আমাদের পরবর্তী ব্লগের জন্য আমাদের ভৌতিকতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।